তাহলে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা থিওরি অফ স্ট্রাকচারের কলাম সম্বন্ধে জানবো, যেটা ইউনিট 1-এ আছে। কলাম চ্যাপ্টারটা খুবই সোজা চ্যাপ্টার, ঠিক আছে। এগুলো স্টেপ বাই স্টেপ আমরা আসছি। এটা আমরা এতদিন যতগুলো সাবজেক্টস পড়েছি সেই সাবজেক্টগুলো থেকে সম্পূর্ণ একটা আলাদা সাবজেক্ট, যেটা কিনা এই সেমিস্টারে একটা পার্ট আছে, পরের সেমিস্টারে আরেকটা পার্ট আছে, ঠিক আছে। তো এখানে কিছু পুরনো রুলস অ্যান্ড রেগুলেশন লাগবে, যেটা কিনা আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়াল থেকে পড়ে এসেছি বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে পড়ে এসেছি, ঠিক আছে। তো সাবজেক্টটা একটু নতুন, তো সবাই ভালো করে একটু খেয়াল কর। তো আমাদেরকে স্ট্রাকচার, বিভিন্ন আমাদের যে কনস্ট্রাকশন ওয়ার্কের যে বিভিন্ন স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার নিয়েই আমাদের এখানে আজকের মানে এই সাবজেক্টের মূল উদ্দেশ্য। যার মধ্যে ধর কলাম পড়ছে, মেনলি কলামের উপর লোডটা পড়ছে। কলামের উপর যে লোডটা পড়ছে তার জন্য কলামের মধ্যে কি স্ট্রেস স্ট্রেন জেনারেট হবে, অলরেডি আমরা সেই চ্যাপ্টারগুলো পড়ে এসেছি। তো আমি জিরো থেকে স্টার্ট করছি, যে আমি ধরছি যে আমি এখনো পর্যন্ত স্ট্রাকচার সম্বন্ধে জিরো। তো সেই হিসাবেই আমি জিনিসটা আসছি, সবাই ভালো করে খেয়াল কর। তো জাস্ট ইমাজিন, ধর একটা কলাম আছে, খুব সোজা। মোটামুটি এটার যদি তুই 3-4টা ক্লাস করে নিস তাহলেই আমার একটা সেমিস্টারের দাগ হয়ে যায়, মিনিমাম একটা দাগ হয়ে যাবে। খুবই ইজি জিনিস, দুটো সূত্র মুখস্থ এবং জাস্ট জিনিসগুলোকে বুঝতে হবে। তো ধর আমি একটা কলামের ফ্রন্ট এলিভেশন ড্র করেছি, এটা একটা কলাম, ঠিক আছে। এই কলামটার উপরে একটা লোড পড়েছে, লোড সাপোজ লোডটা আমি সেন্টারে দিচ্ছি। লোডটা আশেপাশেও হতে পারে, সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, যখন আমরা স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস নিয়ে পড়বো, সেটা নেক্সট চ্যাপ্টারে আছে। এটা আমি ধরছি লোডটা আমার সিমেট্রিক্যালি কলামের সেন্টারে পড়ছে, এটা লোডটা, ঠিক আছে। আর কলামের যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটাকে বলা হচ্ছে লেন্থ, স্মল এল, এটাকে লেন্থ ধরা হচ্ছে। কলামের হাইটটাকে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের এই ইকুয়েশন অনুযায়ী এটাকে ধরা হচ্ছে লেন্থ, যেটা কিনা আমাদের বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লেন্থ, কলামের লেন্থ। তো এটা হচ্ছে একটা কলাম যার হচ্ছে উপরে একটা লোড পড়েছে। তো আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য কি? এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে এই লোডটাকে কিভাবে বার করানো যায়। এই লোডটা বার করানোর দুটো নিয়ম আছে, দুটো ফর্মুলা আছে। একটাকে বলা হচ্ছে ইউলার্স ফর্মুলা বা ইউলার্স থিওরি, আরেকটা হচ্ছে র্যাঙ্কাইন্স থিওরি বা র্যাঙ্কাইন্স ফর্মুলা। তাহলে 1 নম্বর হচ্ছে ইউলার্স ফর্মুলা, 2 নম্বর হচ্ছে র্যাঙ্কাইন্স ফর্মুলা। কি না, এই লোডটাকে বার করব। কলামের উপরে যে দুটো মানে যে লোডটা পড়ছে, সেই লোডটা দুটো থিওরির মাধ্যমে সেটাকে এক্সপ্রেস করা যায়, ঠিক আছে। আবার কেউ বলুক এই লেখাটা পরিষ্কার দেখা যাচ্ছে, হ্যাঁ কি না, কেউ একজন বলুক। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? তাহলে কলাম রয়েছে আমাদের, কলামের উপরে একটা লোড পড়েছে। সাপোজ একটা কলাম আছে আমাদের, এটা ধর সাপোজ একটা রাউন্ড রাউন্ড সেকশন, এই কলামটা, কলামের উপরে একটা লোড পড়েছে। এই যে লোডটা যে পড়েছে, এই লোডটাকে দুটো টাইপের থিওরির মাধ্যমে ডেসক্রাইব করা হচ্ছে, দুটো টাইপের থিওরির মাধ্যমে। একটাকে বলা হচ্ছে ইউলার্স থিওরি, আর একটাকে বলা হচ্ছে র্যাঙ্কাইন্স থিওরি। আজকের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা জাস্ট দুটো থিওরির যে দুটো ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলোকে কোনটাকে কি বলা হয় সেটা আমরা পড়বো। পরের ক্লাস থেকে আমরা এটার রিলেটেড সেমিস্টার অঙ্কগুলো দেখলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আসছি, দুটো জাস্ট দুটো থিওরি আমাদেরকে বা দুটো যে ইকুয়েশন আছে এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে আমি আসছি ইউলার্স থিওরি, এটা সরিয়ে দিই, ঠিক আছে। তো ফার্স্ট আমি আসছি ইউলার্স। কোনো কোনো বইতে এটা ইউলার্স থিওরি নামেও পরিচিত আছে, কোনো কোনো বইতে ইউলার্স ফর্মুলা নামেও পরিচিত আছে, যে যেরকমভাবে ডেসক্রাইব করেছে, ঠিক আছে। মোটমাট এই ইকুয়েশনটা ইউলার্স থিওরি নামে পরিচিত বা ইউলার্স ইকুয়েশন বা যেরকম আর কি, যাই হোক এরকম টাইপের নাম দেওয়া আছে মোটমাট ইউলার্স দিয়ে। তো কি পি, এই যে পি ফর হচ্ছে লোড, উপরের যে লোডটা সেটাকে ধরা হচ্ছে পি। তো যেহেতু এটা ইউলার্স থিওরি, তাই আমি এটার নাম দিয়েছি পিই। এটা কিন্তু আমার নাম দেওয়া, অন্য কোথাও নাই। নর্মাল জায়গাতে কোনো বইতে দেখবি এটা
পি ইজ ইকাল টু সাম, মানে যা তার ইকুয়েশন আছে সেটা দেওয়া আছে। আমি ই ফর ইউলার্স থিওরি বলে আমি এটা পিই নাম দিয়েছি, আর কিছু না। ফর্মুলাটা হচ্ছে কি না, পাই স্কোয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কোয়ার। ঠিক আছে, আমাদেরকে এই প্রতিটা মানে বুঝতে হবে। ঠিক আছে, প্রতিটা জিনিস বুঝতে হবে। প্রথমে আমি আসছি পাই। পাই তো আমরা জানা, পাই জানতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি পায়ের মান কি 22/7। আমরা জানি নর্মাল ক্যালকুলেটরে শিফট চিপে পায়ের ইয়েটা টেপা যায়, ওখান থেকে অটোমেটিক্যালি ক্যালকুলেশনে আমাদের চলে আসে। ই ফর কে বলবে, ই ফর কি, কে বলবে ই ফর কি ধরা হয়? এর আগের যতগুলো আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়াল করে এসেছি বিভিন্ন মানে ইয়ের ক্ষেত্রে, কি ই ফোর্স কি ধরি আমরা? কেউ একজন বলুক, কেউ একজন। কমন জিনিস, ইটা কি ধরা হয়? প্লাস কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এটার নামটা কি? ই হচ্ছে তোর ইয়ংস মডিউলাস। ইয়ংস মডিউলাস এর একটা কনস্ট্যান্ট জিনিস আছে, বা মডিউলাস অফ ইলাস্টিসিটি, যেটা ইচ্ছা বলতে পারিস। তো এটাকে ধরা হচ্ছে ই। আই হচ্ছে মুভমেন্ট অফ ইনারশিয়া। আমরা যে চ্যাপ্টারটা পড়ে এসেছি মুভমেন্ট অফ ইনারশিয়া আগের সেমিস্টারে, মুভমেন্ট অফ ইনারশিয়া, এটা কিন্তু আমরা আগের সেমিস্টারে পড়ে এসেছি মুভমেন্ট অফ ইনারশিয়া, প্রতিটা ভাগ আছে, আমি স্টেপ বাই স্টেপ আসছি। আর এল ফর হচ্ছে তোর এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ। তো প্রথমে আমি বলে দিই, তাহলে এই চারটা জিনিস, এই চারটা জিনিস এখানে আছে এই ফর্মুলাটার মধ্যে। পাই দেওয়া আছে, পায়ের মানটা তো অটোমেটিক ক্যালকুলেটরে পাবো। ইয়ংস মডিউলাস, এটা পরীক্ষার সময় আমাদেরকে দেওয়া থাকবে যে ইয়ংস মডিউলাসের মান এত, 2 × 10⁵ নিউটন মিলিমিটার পার মিলিমিটার স্কোয়ার, এরকম করে দেওয়া থাকবে। ওটা বিশেষত বিভিন্ন ম্যাটেরিয়াল অনুযায়ী আলাদা আলাদা হয়। এভারেজ ম্যাটেরিয়াল অনুযায়ী কি হয়, ইয়ংস মডিউলাসের একটা টেবিল দিয়ে দেবো। নর্মালি 2 × 10⁵ ধরে, আমরা যেহেতু স্টিল স্ট্রাকচার নিয়েই করছি, আমরা ওইটা ধরেই এগোবো। তো পরীক্ষার সময় ওটা দেওয়া থাকবে। মুভমেন্ট অফ ইনারশিয়া আর এফেক্টিভ লেন্থ, এই দুটো হচ্ছে আমাদের এইখানকার জানার বিষয় এই কি বলে সূত্রটার মধ্যে। তার মধ্যে মুভমেন্ট অফ ইনারশিয়ার আমাদেরকে কি কিগুলো জানতে হবে? চারটে জিনিস জানতে হবে, ভালো করে খেয়াল করিস একটু। হ্যাঁ, চারটে জিনিস জানতে হবে আমাদের। চারটা জিনিসের মুভমেন্ট অফ ইনারশিয়া কি আছে, আগের বারে আমরা মুভমেন্ট অফ ইনারশিয়া চ্যাপ্টারে আমরা এগুলো পড়ে এসেছি। সেটা হচ্ছে কি না, স্কোয়ারের মুভমেন্ট অফ ইনারশিয়া কি হয়, স্কোয়ারের মুভমেন্ট অফ ইনারশিয়া কি হয়, এই ফর্মুলাটা জানতে হবে। আমি ফর্মুলাগুলো পরে পরে আসছি। আচ্ছা, আর কি জানতে হবে? হলো স্কোয়ারের মুভমেন্ট অফ ইনারশিয়া কি হয়, হলো স্কোয়ার বা হলো রেক্ট্যাঙ্গেল, যাই হোক যেটা বলতে পারিস, হলো স্কোয়ার বা হলো রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল। আর কিসে জানতে হবে না, সার্কেলের মুভমেন্ট অফ ইনারশিয়া কি হয়। কে বলবে সার্কেলের মুভমেন্ট অফ ইনারশিয়া কত? কেউ একজন দেখি, কার মনে আছে? এই তো কয়েকদিন আগে পরীক্ষা দিলি, সার্কেলের মুভমেন্ট অফ ইনারশিয়া কে বলবে? আচ্ছা, আরেকটা হচ্ছে কি না, হলো সার্কুলার সেকশনের মুভমেন্ট অফ ইনারশিয়া কি আছে। এই চারটা জিনিস জানতে হবে। এই চারটা জিনিস জানলে আমরা পেরে যাব অঙ্কগুলো। চারটে জিনিস আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে স্কোয়ার সেকশন, একটা হচ্ছে হলো স্কোয়ার সেকশন বা হলো রেক্টাঙ্গুলার সেকশন, একটা হচ্ছে সার্কুলার সেকশন, আর একটা হচ্ছে হলো সার্কুলার সেকশন। এই চারটা জিনিসের মুভমেন্ট অফ ইনারশিয়া আমাদেরকে জানতে হবে। তার মধ্যে আমি বলে দিচ্ছি, দুটো জিনিস বলে দিই, এই দুটো জিনিস তোদের টাস্ক রইল দেখার। তো হলো সার্কুলারের ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে π/64 ব্র্যাকেট দিয়ে d⁴ মাইনাস স্মল d⁴। এটা ছিল আমাদের হলো সার্কুলার সেকশন মুভমেন্ট অফ ইনারশিয়ার সূত্র। সার্কুলার সেকশনের মুভমেন্ট অফ ইনারশিয়ার সূত্র কি ছিল? π/64 বড় হাতের d⁴, যার মধ্যে এটাকে ধরা হয় বড় হাতের ডি ডায়ামিটার, আর এখানে ভেতরেরটাকে ধরা হয় স্মল ডি, আর বাইরেরটাকে ধরা হয় বড় হাতের ডি। এটা ছিল আমাদের দুটো সূত্র। কেউ বলতে পারবে কি রেক্ট্যাঙ্গুলারের সূত্র কি ছিল? কেউ কেউ একজন? মুভমেন্ট অফ ইনারশিয়া এই কিছুদিন আগেই পরীক্ষা দিলি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এফেক্টিভ লেন্থ, এই এফেক্টিভ লেন্থ
তাহলে মুভমেন্ট অফ ইনার্সিয়ার আরো দুটো সূত্র আছে, সেটা পরে আসছি। এফেক্টিভ লেন্থ, এফেক্টিভ লেন্থ আমাদেরকে জানতে গেলে আমাদেরকে জানতে হবে পরীক্ষার কোশ্চেনে কিন্তু অরিজিনাল লেন্থটা দেওয়া থাকবে, মানে স্মল এলটা দেওয়া থাকবে। পরীক্ষার সময় আমাদেরকে দেওয়া থাকবে যে যে কলমটার উপরে লোডটা পড়ছে তার স্মল এলটা কত, আমাদেরকে সেখান থেকে এফেক্টিভ লেন্থ বার করতে হবে। তো এই এফেক্টিভ লেন্থের চারখানা কন্ডিশন হয়, ভালো করে সবাই খেয়াল করিস কিন্তু। এই এফেক্টিভ লেন্থের চারটে কন্ডিশন হয়। একটা কন্ডিশন হচ্ছে কি না, একটা কন্ডিশন হচ্ছে কলামের উপরটাও ফিক্সড আছে, কলামের উপরটাও ফিক্সড আছে, নিচটাও ফিক্সড আছে। এটা একটা কন্ডিশন, উপরটাও ফিক্সড, উপরটাও ফিক্সড, নিচটাও ফিক্সড। আচ্ছা কেউ একজন বলুক এই ফিক্সড লেখাটা দেখা যাচ্ছে? কেউ একজন বলুক এই ফিক্সড লেখাটা দেখা যাচ্ছে? কেউ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই এলটা কি হবে? এই এলটার জন্য চারখানা কন্ডিশন আছে, ওপরটাও ফিক্সড, নিচটাও ফিক্সড। তখন ফর্মুলাটা এটাই দাঁড়াচ্ছে তোর এল ইজ ইকাল টু স্মল এল বাই টু। এটা হচ্ছে ফর্মুলা। যদি দুটো এন্ড ফিক্সড থাকে তখন এল এর ফর্মুলা, এল মানে কোন এলটা? এই বড় হাতের এলটা। কোন বড় হাতের এল? এই বড় হাতের এলটা। এল এর ফর্মুলা হচ্ছে স্মল এল বাই টু। স্মল এলটা কি? স্মল এলটা পরীক্ষায় দেওয়া থাকবে বা বলা থাকবে ইকুয়েশনে, স্মল এল ইজ ইকাল টু হাইট অফ দ্য কলাম। তাহলে যদি দুটো এন্ড ফিক্সড হয় তাহলে এল এর ফর্মুলা হচ্ছে এইটা। আচ্ছা এটা একটা কন্ডিশন, এক নম্বর। আচ্ছা দু নম্বর কন্ডিশন কি? এটা এক নম্বর কন্ডিশন। দু নম্বর কন্ডিশন কি না, দুটো এন্ড যদি পিন হয়, পিন পিন জয়েন্ট যদি হয়, দুটো এন্ড যদি পিন জয়েন্ট হয় বা হিংড হয়, তাহলে এল এর যে কন্ডিশনটা আসছে সেটা হচ্ছে এল ইজ ইকাল টু স্মল এল। ঠিক আছে, এটা হচ্ছে বলা হয় পিন জয়েন্ট বা হিং জয়েন্ট। এটা আমরা অলরেডি আগের সেমিস্টারে পড়ে এসেছি। যদি এইটা কন্ডিশন হয় তাহলে এল এর মানটা হচ্ছে এল ইজ ইকাল টু স্মল এল, যদি এই কন্ডিশন হয়। আচ্ছা তিন নম্বর কন্ডিশন, তিন নম্বর কন্ডিশন হচ্ছে কি, একটা এন্ড আছে ফিক্সড, একটা এন্ড আছে ফিক্সড আর আরেকটা এন্ড আছে পিন। যদি এই রকম টাইপের কন্ডিশন দাঁড়ায়, একটা এন্ড আছে তোর ফিক্সড আর আরেকটা এন্ড আছে পিং বা হিং বলা হয়, যদি এরকম টাইপের কন্ডিশন থাকে তো সেক্ষেত্রে স্মল এল ইজ ইকাল টু, স্মল এল ইজ ইকাল টু রুট টু এল, এটা হচ্ছে ফর্মুলা। অথবা এটাও বলা যেতে পারে এল ইজ ইকাল টু স্মল এল ডিভাইডেড বাই রুট টু। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটা কন্ডিশন হয়, তিন নম্বর কন্ডিশন। আর লাস্ট কন্ডিশন যেটা, লাস্ট কন্ডিশন চার নম্বর যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা হচ্ছে একটা এন্ড আছে ফিক্সড, একটা এন্ড আছে ফিক্সড আর একটা এন্ড আছে ফ্রি। ফ্রি মানে ওইদিকে কোনো ধরনের জয়েন্ট দেওয়া নেই। তাহলে এর ক্ষেত্রে কি হয়, এল ইজ ইকাল টু টু স্মল এল। ব্যাস এই চারটে কন্ডিশন আমাদেরকে জানতে হবে, দেখতে হবে, দিলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। কার ক্ষেত্রে না, ইউলার্স থিওরির ক্ষেত্রে অঙ্কগুলো হয়ে যাবে। তো আজকে আমরা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ক্লাসে শুধুমাত্র ইউলার্স থিওরি নিয়ে বললাম, যেখানে কিনা ইউলার্স থিওরির চারটে দিক আছে, যেটা হচ্ছে সরি চারটে পয়েন্ট আছে, যেটা হচ্ছে পাই, ইয়ংস মডুলাস, এর পরীক্ষায় বলা থাকবে। মুভমেন্ট অফ ইনার্সিয়া, এটা আমরা আগের সেমিস্টারে শিখে এসেছি। আর হচ্ছে এফেক্টিভ লেন্থ, এই এফেক্টিভ লেন্থটা ডিপেন্ড করবে এই চারটা কন্ডিশনের উপরে। দুটো এন্ড যদি ফিক্সড থাকে তাহলে এফেক্টিভ লেন্থ ইজ ইকাল টু স্মল এল বাই টু। স্মল এলটা দেওয়া থাকবে পরীক্ষায়, যে কলামটার যে হাইটটা রয়েছে সেটা কত দেওয়া থাকবে, তাহলে আমাদেরকে এফেক্টিভ লেন্থ মানে বড় হাতের লেন্থটা বার করতে হবে। চারখানা কন্ডিশন, দুটো এন্ড ফিক্সড থাকতে পারে, দুটো এন্ড হিং থাকতে পারে, হিং থাকতে পারে দুটো এন্ড, দুটো এন্ড হিন্ট থাকলে এল ইজ ইকাল টু স্মল এল। আচ্ছা একটা এন্ড ফিক্সড থাকতে পারে, একটা এন্ড হিং থাকতে পারে, সেক্ষেত্রে এল ইজ ইকাল টু স্মল এল ডিভাইডেড বাই রুট টু। আর এরকমও থাকতে পারে যে একটা এন্ড ফিক্সড আছে আর একটা এন্ড ফ্রি আছে, তো সেক্ষেত্রে বড় হাতের এল ইজ ইকাল টু টু স্মল এল, এটা হতে পারে। তো আমরা যতক্ষণ না একটা অঙ্ক করছি আমরা জিনিসটা সম্বন্ধে জানতে পারবো না। তো আমরা একটা সালের অঙ্কে আসি, যেটার কিনা শুধুমাত্র ইউলার্স থিওরির পার্টটাই আমরা দেখব।
আমরা র্যাঙ্কাইন্স থিওরির পার্টটা দেখবো না, কারণ র্যাঙ্কাইন্স থিওরি আমরা করিনি। ইউলার্স থিওরির পার্টটাই আমরা দেখবো যে কিভাবে অঙ্কটা হচ্ছে, একটা সালের অঙ্কতে আমি আসছি, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো জিজ্ঞেস করার আছে কি, বা বলতে পারবে এই দুটোর কি ফর্মুলা আছে? কেউ কি ছিল মুভমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা? বলতে পারবে না? স্যার বিডি কিউ বাই 12। একদম ঠিক, বিডি কিউ বাই 12 ছিল, ঠিক বলেছিস, বি ডি কিউ বাই 12 ছিল। যদি এই এক্স এক্স হতো, এটাকে যদি ডি ধরা হতো, তাহলে যেটাকে ক্রসিং করা হবে সেইটাকে কিউব আকারে করা হবে। এটা কিন্তু আমরা আগের সেমিস্টারে পড়েছিলাম, ঠিক আছে। হলর ক্ষেত্রে বড় বিডি কিউ বাই 12 মাইনাস ছোট বিডি কিউ বাই 12, মনে আছে তো? এরপর আমরা একটা অঙ্কে আসছি যেখানে কিনা আমরা শুধু ইউলার্স থিওরিটা দেখবো, একদম সোজা জিনিস, কোনো জটিল বিষয় নয়। চারটা তো জিনিস আছে, দেখা যাক না কি আছে, দেখা যাক। তো একটা অঙ্কে আমি আসি, দিলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়। তো আমি থিওরি অফ স্ট্রাকচারের 2023 সালের একটা অঙ্কেতে আসছি, দেখি এখানে কি বলতে চেয়েছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ 2023 সালের অঙ্ক, তো দেখা যাক কি কি বলতে চেয়েছে। তো আমি কোশ্চেনটাকে এখানে রাখছি যাতে সবাই দেখতে পায় মোটামুটি। বলেছে, দেখ বলেছে এ, একটু খেয়াল করিস, হ্যাঁ, বলেছে এ 1.5 মিটার লং সিআই কলাম। তাহলে একটা বলেছে 1.5 মিটার লম্বা কলাম রয়েছে, বলতো কার কথা বলা হয়েছে? কিটা বলে দিয়েছে একটু আগে বললাম, কিটা বলা হয়েছে? তাহলে কেউ একজন প্রথম একটা বলে দিক, তারপরটা আমি বলে দেবো কোনটা বলা হয়েছে। স্মল এল। স্মল এলটা, তাহলে একদম সিম্পল জিনিস, স্মল এলটা বলা আছে কত না 1.5 মিটার স্মল এল। তার মানে স্মল এল ইজ ইকাল টু 1500 মিলিমিটার। আচ্ছা, আমরা সবসময় প্রথমে আমি একটা জিনিস বলে দিই, আমরা সবসময় যে ইকুয়েশনগুলো বার করব নিউটন মিলিমিটার কম্বিনেশনে বার করব অথবা কিলো নিউটন মিটার কম্বিনেশনে বার করব। তো সবসময় আমাদের থিওরি অফ স্ট্রাকচারে ম্যাক্সিমামটাই নিউটন মিলিমিটার কম্বিনেশনে বার করতে হয়, তাই জন্য ইউনিটগুলো সবসময় কিন্তু খেয়াল করিস, কারণ এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। অঙ্কগুলোর প্রতিটা মান দেওয়া থাকবে, একদম সোজা অঙ্ক। অঙ্কগুলোর প্রবলেম হচ্ছে কি না ক্যালকুলেটরে টাইপ করা, আর 2 নম্বর হচ্ছে ইউনিটটাকে সঠিক বসানো। একদিকে তুই কিলো নিউটন দিয়ে দিলি, একদিকে তুই নিউটন দিয়ে দিলি, তখনই গন্ডগোল হয়ে যায়। এই অঙ্কগুলোর মূল স্টেজটাই হচ্ছে কি তোর ইউনিট। ইউনিটটা যদি তোর ঠিক করে না রাখতে পারিস তাহলেই কিন্তু অঙ্কটা ভুল হয়, খেয়াল করতে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এল এর মানটা বলা আছে, আমি আবারও পড়ছি। এ 1.5 মিটার লং সিআই কলাম has a circular cross section of 5 সেন্টিমিটার ডায়ামিটার। তার মানে এইখানে কি বলেছে যে একটা কলাম রয়েছে, যে কলামটার কি না ডায়ামিটারটা হচ্ছে কত না 5 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করি, হ্যাঁ। তার মানে এখানে যদি আমি ড্রয়িং, সবসময় কিন্তু ইম্পর্টেন্ট ড্রয়িংটা, তার মানে এখানে আমরা কি বুঝতে পেরেছি, এরকম টাইপের একটা সার্কুলার কলাম রয়েছে, কলামটা এরকম ভাবে রয়েছে এইটা। তাহলে এই যে সার্কুলার যে কলামটা আছে এটার এই ডায়ামিটারটা বলা আছে, এখান থেকে এই ডায়ামিটারটা বলা আছে, ডায়ামিটারটার মান দেওয়া আছে। তাহলে ডায়ের মানটা হচ্ছে কত, ডি ইজ ইকাল টু 5 সেন্টিমিটার। তাহলে আমি সঙ্গে সঙ্গে এটাকে কিসে কনভার্ট করে নেবো, মিলিমিটারে কনভার্ট করে নেবো, তার মানে 50 মিলিমিটার। তাহলে সার্কুলার কলাম বলেছে, হ্যাঁ। যদি এটা হলো থাকতো তাহলে বলতো হলো সার্কুলার কলাম হলো, তাহলে সেক্ষেত্রে একটা ভিতরের ডায়া থাকতো, একটা বাইরের ডায়া থাকতো, তাহলে সার্কুলার কলাম বলেছে নর্মালি। আচ্ছা, ওয়ান এন্ড অফ দ্য কলাম ইজ ফিক্সড, ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ। ওয়ান এন্ড অফ দ্য কলাম ইজ ফিক্সড, একটা এন্ড কলামের রয়েছে ফিক্সড, তার মানে আমি ধরে নিলাম নিচটা ফিক্সড আছে, তাহলে নিচটা আছে ফিক্সড। তো এটা তো আর এখানে এরকম ভাবে ড্রয়িংটা করা সম্ভব না, আমি এরকম কলামটাকে সিঙ্গেল লাইনে ইমেজিন করলাম, দিয়ে নিচটা দিয়ে দিলাম যে এটা ফিক্সড আছে, একটা এন্ড আছে ফিক্সড। ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, একটা এন্ড আছে ফিক্সড। ইন দ্য ডাইরেকশন অ্যান্ড পজিশন অ্যান্ড দ্য আদার এন্ডস ইজ ফ্রি, বলেছে পরবর্তী এন্ডটা আছে ফ্রি, তার মানে আদার্স এন্ডটা আছে ফ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, এল ইজিক্যাল টু কি, আমরা একটু আগেই সূত্র পড়লাম, এটা আমি দিয়ে দিচ্ছি সবাই নোট করে নিবি। এখন দেখে দেখি বল, একটা এন্ড ফিক্সড আছে, একটা এন্ড ফ্রি আছে, তাহলে এল বড় হাতের এল ইজিক্যাল টু কি আছে
বড় হাতের এল ইজিক্যাল টু 2 স্মল এল আমরা জানি, তাহলে আমরা ইজিলি এইখান থেকে আমরা এই ফর্মুলাটা বার করে নিতে পারি যে বড় হাতের এল ইজিক্যাল টু 2 ইন্টু স্মল এল। তাহলে স্মল এল এর মান আছে 1500 ইন্টু 2 মানে 3000 মিলিমিটার। বল, কারো বুঝতে অসুবিধা আছে তো বল, কারো বুঝতে অসুবিধা আছে তো বল। কোশ্চেনটাতে বলে দিয়েছে one end of the column is fixed in the direction and position and the others end is free। তার মানে এল এর চারখানা কন্ডিশন হয়, চারখানা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন বলা আছে যে একটা এন্ড আছে ফিক্সড আর একটা এন্ড আছে ফ্রি। তার মানে আমরা জানি বড় হাতের ইজিক্যাল টু 2 স্মল এল। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন আমরা থিওরিটা পড়ছি আজকে, ইন্ট্রোডাকশনে একটা ছোট্ট অঙ্ক করে নিই। পরীক্ষার অঙ্কগুলো খুবই ছোট ছোট হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বড় হাতের ইজিক্যাল টু 2 স্মল এল দিয়ে আমরা ইকুয়েশনটা বার করতে পেরেছি। এবারে বলছে টেকিং ফ্যাক্টর অফ সেফটি ইজিক্যাল টু 3। এটা এখন তোদেরকে বোঝাতে পারবো না, কারণ আমি র্যাঙ্কাইন্স থিওরিটা এখনো বলিনি, ওইখানে আমরা এটা লাগবে। আচ্ছা, অ্যান্ড দ্য সেফ লোড ইউজিং দ্য ডাইরেকশন অফ পজিশন, টেকিং ফ্যাক্টর অফ সেফটি ক্যালকুলেট দ্য সেফ লোড। লোডটা ক্যালকুলেশন করতে বলেছে যে সেফ লোডটা কত। এবার সেফ লোড কেন ক্যালকুলেশন করতে বলেছে না, দুটো যে লোড বেরোবে, মানে ধর সাপোজ একটা কলাম রয়েছে, একটা কলামের উপরে র্যাঙ্কাইন্স থিওরি দিয়ে বলছে যে এই কলামটা 30 কিলো নিউটন নিতে পারবে, আর ইউলাস থিওরি বলছে এটা 25 কিলো নিউটন নিতে পারবে। তাহলে তোর নর্মালি কত কিলো নিউটন ধরে তোর ডিজাইন করা উচিত, কে বলবে? নর্মালি তোর কি মনে হচ্ছে যে আমাকে এই কলামটা ডিজাইন করা উচিত 25 দিয়ে না 30 দিয়ে, কে বলবে? দুটো থিওরি দিয়ে ধর একটা একটা করে ইকুয়েশন মানে লোড দেওয়া হলো, একটাতে বললো 30, একটাতে বললো 25। তো তোর ক্ষেত্রে কি মনে হয় কোনটা ধরে আমরা ডিজাইনটা করা উচিত, বেশিটা না কমটা? কেউ একজন বলুক, কেউ একজন। ধর আমি উদাহরণ দিয়ে বলছি, ধর একটা গ্লাসে, গ্লাসে নয়, ধর সাপোজ একটা, ধর ওয়েট মেশিন আছে। ওয়েট মেশিনে একজন বলল যে এই ওয়েট মেশিনটা না ম্যাক্সিমাম 100 কেজির ওয়েট নিতে পারে, আর আরেকজন বলল 150 কেজির ওয়েট নিতে পারে। তাহলে সবসময় আমরা চেষ্টা করব যে 100 কেজিই মনে হয় নিতে পারবে, তো যেটা সব থেকে কম সেটা ধরেই আমরা ডিজাইনটা স্টার্ট করব। তাহলে ওইটাকেই ধরবো আমরা সেফ লোড। তো সেফ লোড কথাটা কখন আসবে, যখন দেখবো আমরা, দেখ এখানে ইকুয়েশনটা বলে দিয়েছে যে র্যাঙ্কাইন্স ফর্মুলা দিয়েও বার করো, আবার ইউলার্স ফর্মুলা দিয়েও বার করো। এই যে দুটো ফর্মুলার মধ্যে যেটা সব থেকে মিনিমাম ভ্যালু হবে সেটাই হচ্ছে সেফ লোড। তাই এটা আমরা পরে আসবো যখন আমরা পরের অন্য ফর্মুলাটা করব। তো এখানে কি দেখছি, আমরা বলেছে যে ক্যালকুলেট দ্য সেফ লোড ইউজিং র্যাঙ্কাইন ফর্মুলা অ্যান্ড ইউলার্স ফর্মুলা। তো আমরা এখন আজকে আমরা করলাম ইউলার্স ফর্মুলা। ইউলার্স ফর্মুলা দিয়ে করছি, যেখানে কিনা ইয়ংস মডুলাসটা বলা আছে কত না 120। ইয়ংস মডুলাসটা বলা আছে, ইয়ংস মডুলাস ইজিক্যাল টু 120 জি এন পার মিটার স্কোয়ার। জিএন মানে কে বলবে? ফিজিক্স পড়েছে অনেকে, কি? এন ফর নিউটন, জি ফর কে বলবে? আমি একটা ইউনিট কনভার্সনের একটা বাংলার একটা নোটস প্রোভাইড করছি, যেখানে কিনা জিপিএ বা জিএন, হ্যাঁ গিগা পাস্কেলের এই জিনিসগুলো আমরা ফিজিক্সে শিখে এসেছি। এই একটা মানে ইউনিট কনভার্সন আছে, যে এত নিউটন হলে সেটা কিলো নিউটনে ট্রান্সফার করলে কি হবে না হবে। এগুলো আমি যখন পার্সোনালি পলিটেকনিকে ফার্স্ট পড়তাম, আমার কিন্তু ইউনিট কনভার্সনটা খুব প্রবলেম হতো। তখন আমি এই ছকটা ফলো করতাম, এই ছকটা একবার দুবার দেখতেই আমার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। একদম সোজা জিনিস, কোনো কঠিন জিনিস নয়, ঠিক আছে, একদম সোজা জিনিস। তো এই ছকটা দেখবি, এইখানেই বোঝা যাবে যে জিএড পার মিটার স্কোয়ার থেকে আমরা যখন নিউটন মিলিমিটারে কনভার্ট করব কিভাবে যাব, এখানে প্রতিটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে জিপিএ মানে হচ্ছে জিএন, পিএ মানে হচ্ছে পাস্কেলের, জিএন মানে হচ্ছে গিগা পাস্কেল, ঠিক আছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এখান থেকে আমরা ইউনিট কনভার্সন করে নিতে পারবো। এখন আপাতত তোরা কি করবি, ধর সাপোজ গিগা নিউটন দেওয়া আছে, গিগা পাস্কেল, মেগা পাস্কেল দেওয়া থাকছে, নর্মালি গুগলে যাবি, লিখবি জিএন টু নিউটন মানে জিএন টু এন, এটা করে দিলেই দেখে নিবি ওখানে ইউনিটটা কিভাবে কনভার্ট করা হয়ে যাচ্ছে। তো আমি অলরেডি কনভার্ট করে রেখেছি, তো সেখান থেকে এটা হচ্ছে গিগা নিউটন
পার মিটার স্কোয়ার থেকে আমরা মিলিমিটার স্কোয়ারে চলে যাব। তাহলে এটা হবে হচ্ছে 120 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কেন কেন আমি নিউটন পার মিলিমিটার স্কোয়ার কেন করলাম, আমি কিলো নিউটন পার মিটার স্কোয়ার কেন করলাম না? মানে আমাকে যতগুলো আমি এই যে চারটে যে মানে চারটে যে আমার ফর্মুলার যে চারটে দিক আছে বা চারটে যে মান আছে, এই চারটে মানকে আমরা সবসময়, হ্যাঁ কিছু বলবি? মিউট কর, মিউট কর। তো আমাদের যে চারটে মান আছে, এই চারটে মানকে আমরা সবসময় চেষ্টা করব নিউটন আর মিলিমিটার কম্বিনেশনে যেন মানগুলো পুট হয়, এই দুটো কম্বিনেশনে মানগুলো পুট করবার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে জিনিসটা ইকুয়েশনটা ইজি হবে। তো আমরা দেখতে পেলাম যে আমরা ই এর মানটা আমরা বেরিয়ে গেল, ঠিক আছে? ই এর মানটা হচ্ছে এত, ব্যাস কাজ শেষ আমাদের। আমি স্টেপ বাই স্টেপ আসছি। তাহলে আমাদের কিভাবে আমরা অঙ্কটাতে আসবো? তো আমরা নর্মালি ইউলাস ফর্মুলা যদি আমি দেখি, দেখে দেখে লিখছি। ইউলাস ফর্মুলা কি আছে? ইউলাস ফর্মুলা আছে পিই ইজ ইকাল টু পাই স্কোয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কোয়ার। এরকমভাবে লিখে রাখবো ফার্স্টে ফর্মুলাটা লিখলাম। এবার দেখি ই এর মান আছে, তাহলে ই এর মানটা আছে, এল এর মানটাও রয়েছে, পায়ের মান ক্যালকুলেটরে টিপলেই হয়ে যাবে। বাকি কি রইলো কে বলবে? কোনটা বাকি রইলো? কেউ একজন, কি বাকি রইলো? কেউ দেখছে না দেখছেনি? বাকি রইলো আমাদের আই এর মানটা বাকি রইলো, তাহলে মুভমেন্ট অফ ইনারশিয়ার মান বাকি রইলো। এবার তাহলে মুভমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। আমরা সেকশনটা কি দেখতে পাচ্ছি? সার্কুলার সেকশন, হলো নয়, নর্মাল সার্কুলার সেকশন। তাহলে নর্মাল সার্কুলার সেকশনের ক্ষেত্রে ফর্মুলাটা কি? π/64 ইন্টু d⁴। তাহলে আমরা আই এর মানটা খুব ইজিলি এখান থেকে যদি আমরা বার করি, π/64 π/64 ইন্টু d⁴। ক্যালকুলেট করো কত দাঁড়াচ্ছে, বল আমাকে কেউ একজন, আমি দেখি কোথায় আছে লেখা। ক্যালকুলেট করে বল। d⁴ মানে হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে 50, তাহলে 50⁴ কত অ্যান্সার আসছে? ক্যালকুলেটর শিফট শিপে পা কত আসছে কেউ একজন? 306,796 মিলিমিটার 4। দেখ কত আসছে, ঠিক আছে? দেখে বলি। স্যার আমারও এরকমই। ওকে, তো এটা তুই এটা অনেকে দেখবি স্টাইল করে এরকম ভাবেও লিখে 306.8 ইন্টু 10⁻³ মিলিমিটার 4, দেখবি ম্যাক্সিমাম বইতে এই স্টাইলে লেখা আছে। তাই জন্য ঘাবড়ানোর কিছু নেই, যেটা তুই বের করেছিস ওইটাই সঠিক, ঠিক আছে? এটা ক্যালকুলেটারে এই কারণে করতে বললাম যে জিনিসটা একবার দেখে নেওয়া। তাহলে হয়ে গেল, সব বেরিয়ে গেল আমাদের, আয়ও বেরিয়ে গেল, মানগুলোকে এক ধার থেকে পুট করলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে পাই স্কোয়ার ইন্টু ই এর মানটা হচ্ছে 120 ইন্টু 10⁻³, আই এর মানটা হচ্ছে 306.8 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এল স্কোয়ার হচ্ছে কত না 3000 এর স্কোয়ার। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ।
প্রতিটা মান পুট করে দেবো, মানগুলো পুট করে দেওয়ার পর ক্যালকুলেটরে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পর এটা দাঁড়াচ্ছে এরকম, আমার অলরেডি করা আছে, দেখে দেখেই করছি আমি, তোরা করে নিবি। 4037.26 নিউটন আসছে, বা এখান থেকে কিলো নিউটনও তুই লিখে দিতে পারিস, 40.37 কিলো নিউটন অ্যান্সার। তাহলে 8 নম্বরের অঙ্কে এইটুকুনি করলে 4 নাম্বার, দুটো ফর্মুলাতে বার করতে হবে, একটা হচ্ছে ইউলার্স ফর্মুলা, একটা হচ্ছে র্যাঙ্কাইন্স ফর্মুলা। তো আজকের ইন্ট্রোডাকশন ছোট্ট ক্লাসে আমরা শুধুমাত্র ইউলার্স ফর্মুলাটা নিয়ে বললাম, ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি, সবাই এটা দেখিস। প্রতিটা পার্ট মাত্র 4টা তো জিনিস, পাই স্কোয়ার, এটা ক্যালকুলেটরে টিপলেই চলে আসবে। ইয়ংস মডুলাস পরীক্ষায় বলা থাকবে, যেমন এই অঙ্কটাতে বলা আছে ইয়ংস মডুলাসের মানটা কত, না হলে তার একটা গড় থাকে, সেই গড়টা বলে দেওয়া হবে, প্রতিটা স্ট্রাকচার ধরে একটা টেবিল দিয়ে দেবো। মুভমেন্ট অফ ইনার্সিয়া, আই এর 4টা জিনিস আছে, 4খানা জিনিস, একটা হচ্ছে স্কোয়ার সেকশন, একটা হচ্ছে হলো স্কোয়ার সেকশন, একটা হচ্ছে সার্কুলার সেকশন, একটা হচ্ছে হলো সার্কুলার সেকশন। 4টার জন্য 4টা আলাদা আলাদা মুভমেন্ট অফ ইনার্সিয়া, অলরেডি আমরা আগের সেমিস্টারে শিখেছি। সমস্যাটা কোন জায়গাটাতে, না সমস্যাটা হচ্ছে বড় হাতের এলটা কি, এই বড় হাতের এলটা বার করতে গেলে তোকে এই কন্ডিশন 4খানা মুখস্থ করতে হবে, এবং এই কন্ডিশন 4টা মুখস্থ না করলেও আমরা যে IS 456-2000 ওইটা কোডের বইটা থিওরি অফ স্ট্রাকচার পরীক্ষায় অ্যালাউ থাকবে না, RCC-তে অ্যালাউ থাকবে, থিওরি অফ স্ট্রাকচার অ্যালাউ থাকবে না। ওই কোডের বইটাতেই এই 4টা কন্ডিশন দেওয়া আছে, আমরা যখন ফিজিক্যালি ক্লাস করব কোডের বইটা কেউ একজন দিবি, আমি ওখানে দেখিয়ে দেবো এই 4টা কন্ডিশন, ওই জাস্ট পেজ নাম্বার 94-এর কাছাকাছি দেওয়া আছে, যে বড় হাতের এল ইজিক্যাল টু স্মল এল বাই 2 কখন, যখন দুটো এন্ড হবে ফিক্সড। বড় হাতের এল ইজিক্যাল টু ছোট হাতের এল কখন, না দুটো এন্ড যখন হবে পিন বা হিন্ট, একটা এন্ড ফিক্সড একটা এন্ড হিন্ট, সেক্ষেত্রে বড় হাতের এল ইজিক্যাল টু স্মল এল বাই √2, আর লাস্ট হচ্ছে একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড যদি ফ্রি থাকে তাহলে বড় হাতের এল ইজিক্যাল টু 2 ইন্টু স্মল এল। ব্যাস এই 4টা জিনিস, এই 4টা জিনিস লিখে আমি অঙ্কটা পাঠাচ্ছি, অঙ্কটা করে এই ভালো করে ফর্মুলাগুলো লিখে রাখ। আজকে ছোট্ট ক্লাসে আমরা ইউলার্স থিওরি নিয়ে বললাম, এবার কারো কোনো যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞেস করতে পারিস। আজকের ক্লাস এ পর্যন্তই।